আমরা যদি ইতিহাসটা ঘাঁটি উত্তর কোরিয়ার, তাহলে তাদের ইতিহাস হচ্ছে চুক্তিভঙ্গের ইতিহাস। আমরা যদি দেখি যে 2022 সাল থেকে উত্তর কোরিয়া কিন্তু নিয়মিতভাবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেই চলেছে, এবং এরই মধ্যে গত কয়েকদিনে যে ইরান এবং আমেরিকার মধ্যে এই যে যুদ্ধ হচ্ছে, তার মধ্যেও কিন্তু ক্রুজ মিসাইল তারা টেস্ট করে চলেছে। তাহলে কেন উত্তর আমেরিকা টার্গেট নয়? ডোনাল্ড ট্রাম্পের কি সেখানে কোনো ভয় কাজ করছে? কোনো রকমভাবে কি উত্তর কোরিয়াকে ভয় পান ডোনাল্ড ট্রাম্প? দেখো, এই নর্থ কোরিয়া এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের মধ্যে কিন্তু আগের থেকে জড়ায়নি। একটা ইনফরমেশন ছিল কয়েকদিন আগে, আনকনফার্ম ইনফরমেশন, যে নর্থ কোরিয়ার যে এমবেসি যেটা তেহরানে আছে ইরানে, সেখানে ইসরায়েলি মিসাইল স্ট্রাইক করেছে। তারপরে কিন্তু কিম জং উত্তর দিয়েছে যে যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করা হয় ইসরায়েলি বা আমেরিকার থেকে, তাহলে কিন্তু তার পরিণাম অতি ভয়ঙ্কর হবে। আর আমরাও কিন্তু এটা এরমভাবে রিপ্লাই করব যে আমেরিকা এর জন্য খেসারত দিতে হবে বা ইসরায়েলকে খেসারত দিতে হবে। কিন্তু এই ইনফরমেশনটা কনফার্মেশন কিন্তু হয়নি। কিন্তু একটা কথা ঠিক, যে কিম জং কিন্তু বলেছে যে এই যুদ্ধে আমরা ইরানকে সাপোর্ট করি। কারণ ইরান এর উপরে যেভাবে আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করলো, সেটা টোটালি ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল নর্মস। যখন কথাবার্তা চলছিল, শান্তির কথাবার্তা চলছিল, সেই সময় কেন একটা প্রিএমটিভ এইভাবে শক অ্যান্ড অ্যাকশন করে ইরানের উপরে আক্রমণ করা হলো, যার ফলে আমরা ইরানকে সাপোর্ট করছি। তাই এবারে নর্থ কোরিয়া এরকম একটা দেশ, তারা কিন্তু কারো কথা শোনে না, আমি স্ট্রেট ওয়ে বলে দিচ্ছি। সিমিলারলি তারা ইন্টারন্যাশনাল নর্মসও মানে না। তারা যে এই ধরনের ওয়েপন সিস্টেম, মিসাইল সিস্টেম, যে শুধু একের পর এক এক্সপেরিমেন্ট করে তাদের উন্নততে নিয়ে যাচ্ছে, শুধু তাই না, তারা কিন্তু থ্রেটেন করেছে সমস্ত দেশকে যে যদি নর্থ কোরিয়ার ওপর কোনো রকম আক্রমণ হয় বা তাহলে কিন্তু আমরা নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার মিসাইল ছাড়তে ইতস্তত করবো না। ও একদম ওপেন স্টেটমেন্ট দিয়েছে। সেটা আমেরিকা মনে করে একটা থ্রেট, যার ফলে হয়তো সেটাকে কাউন্টার করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথা বলেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগই একটা পলিটিক্যাল রেথরিক করে যাচ্ছে। উনি কি মিন করছেন, কি করছেন, গ্রাউন্ডে কি হচ্ছে, আমার মনে হয় তার মধ্যে অত্যন্ত একটা ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড। ঠিক স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটুখানি শোনাই যে চীনের তরফ থেকে কি বলা হয়েছে। তাদের তরফ থেকে প্রকাশ্যে ইরানকে সাপোর্ট করার বক্তব্য কিন্তু এবার সামনে এসেছে। কি বলা হয়েছে চীনের তরফ থেকে একটু শুনবো। China does not agree with the attacks on Gulf states and condemns all indiscriminate attacks on civilians and non-military targets. The urgent task is to immediately cease military operations and prevent further expansion of the conflict. The solution lies in returning to dialogue and negotiation as soon as possible and striving to restore peace. The fundamental solution is to jointly return to the right track of abiding by international law and the basic norms of international relations. একদম খুব স্পষ্ট করে এই যে যুদ্ধ, এটা বন্ধ করার কথা বলা হয়েছে, এবং যেভাবে বেসামরিক জিনিসগুলোকে টার্গেট করা হচ্ছে, আমরা ইরানে দেখতে পেয়েছি যে সেখানে মানুষের বসতিকে টার্গেট করা হয়েছে, স্কুলকে টার্গেট করা হয়েছে, বিশেষত ইসরায়েল যে সমস্ত জায়গাগুলোতে মিসাইল হামলা চালিয়েছে। কোথাও গিয়ে কি চীন আর কোরিয়া একত্রিত হয়েছে, ইরানের পক্ষ নিয়েছে? সেটাও কি একটা কারণ হচ্ছে আমেরিকার পিছু হটার? দেখো, আমেরিকা আগের থেকেই জানতো যদি এই ধরনের একটা যুদ্ধ এটা যদি যেভাবে বেড়ে যাচ্ছে, যদি বেড়ে যায়, তাহলে ইরানের পক্ষে কোন কোন দেশ আসবে। সেখানে চীন আর রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আগের থেকেই জানতো যে যদি যুদ্ধটা প্রোগ্রেস করছে, যেটা হচ্ছে প্রলং করছে, প্রথমে ভেবেছিল কি 3 দিনের মধ্যেই সবকিছু শেষ করে দেবে, সেটা হয়নি, সেটা হবেও না। সেখানে চীন ওপেনলি এখন বললো যে আমরা ইরানকে সাপোর্ট করছি। শুধু তাই না, একটা আনকনফার্ম রিপোর্ট বলে চীন তাদের সার্ভেলেন্স আর স্পাই শিপ বলবো আমি, একটা জাহাজ, সেটা অলরেডি গালফ অফ ওমানে পজিশন করেছে। সেই জাহাজ থেকে সমস্ত রকম মিসাইল সিস্টেম যেটা আমেরিকা বা ইসরায়েল ইরানের ওপরে মারছে, সেই মিসাইল সিস্টেম গুলোকে মনিটর করা যায়। মনিটর করে তারা সেই ইনফরমেশন গুলো ইরানকে দিচ্ছে। তার মানে অন গ্রাউন্ড
চীন কিন্তু ইনভলভ হলো, যদি এই ইনফরমেশনটা কারেক্ট হয় যে তাদের সার্ভেলেন্স অ্যান্ড স্পাইশিপ গালফ অফ ওমানে নোঙ্গর করে তারা এই সমস্ত সিস্টেমকে এখন মনিটর করে ইরানকে ইনফরমেশন দিচ্ছে, আমি কিন্তু এটাকে উড়িয়ে দিতে পারি না। আমার যতদূর মনে হয় যে এই খবরটা সত্য, আর তা যদি হয় তাহলে চায়না কিন্তু ফুললি তারা তাদের সাপোর্ট ইরানকে দেবে। আমেরিকার আবার এইটাও ভয় যে চায়না যদি ইরানকে সাপোর্ট দিতে আরম্ভ করে, আর তাহলে কিন্তু এই যুদ্ধ আমেরিকা আর ইসরায়েলের পক্ষে তাদের একটা লজিক্যাল কনক্লুশনে আনা অত্যন্ত একটা চ্যালেঞ্জিং টাস্ক হবে, সেটা হয়তো তারা পারবে না। আর আলটিমেটলি সব জায়গায় আমরা দেখেছি যেখানে যেখানে আমেরিকা এন্ট্রি করেছে, সে ভিয়েতনাম থেকে আরম্ভ করে আফগানিস্তান থেকে আরম্ভ করে সিরিয়া থেকে ইরাক থেকে আরম্ভ করে, তারা এন্ট্রিটা খুব জোরে করে, একদম শক অ্যান্ড অ করে, কিন্তু তারপর এক্সিট কিভাবে সেখান থেকে বেরোবে তার পথ খুঁজে পায় না। আর সেখানে কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি ভিয়েতনামেও তাদের সমুদ্র পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে গেছিল ভিয়েতকং আর চাইনিজ আর্মি। তারপর আফগানিস্তানে আলটিমেটলি কি হলো 20 বছর, সেটাও আমরা সবাই দেখেছি। অর্থাৎ এখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে মোসাদের যদি চিফ তিনি যদি শেষ হয়ে যান, ইসরায়েলের মোসাদ যেটা সর্বত্র যার খ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়ে, তাহলে তো ইসরায়েলের যে নিরাপত্তা ব্যবস্থা, ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নাকি? আবার ভারতের সঙ্গেও কিন্তু এই যে আয়রন ডোম একটা রিস্ক, তাহলে কি ভারত নেবে? কারণ যে চুক্তিটা ইসরায়েলের সঙ্গে হয়েছে, ভারত কি তাহলে সেই পলকা আয়রন ডোম কেনার রিস্ক আর নেবে? কোন পরিস্থিতিতে এই আয়রন ডোম ভেঙে গেল? কর্নেল সৌমিত্র রয় আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত ভারতীয় সেনার কর্নেল। কর্নেল রয়, তাহলে ভারত কি এই পলকা আয়রন ডোম কেনার রিস্ক আর নেবে? কারণ আপনি যেটা বলছেন যে উত্তর কোরিয়া এবং চায়না তারা যদি পেছন থেকে অস্ত্র পাঠায় বা তারা যদি মিসাইল পাঠিয়ে সাহায্য করে ইরানকে, এবং সেই অস্ত্রে যদি আয়রন ডোম ভেঙে যায়, যদি মোসাদের চিফ তার থাকা না থাকা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে আয়রন ডোম কতটা কার্যকরী? আচ্ছা দেখো, প্রথমে আমি মোসাদের কথাটা বলি। মোসাদের কথাটা তুলেছিলে, দেখো মোসাদ কিন্তু একটা বিশ্বব্যাপী, বিশ্বের একটা সব থেকে ভয়ঙ্কর একটা আন্ডার ওয়ার্ল্ড বা কি বলবো আন্ডার স্পাইং অর্গানাইজেশন। সেখানে যদি মোসাদের হেডকোয়ার্টারে স্ট্রাইক করা হয়, একটা ক্ষতি তো হবেই, কিন্তু মোসাদ কিন্তু শেষ হবে না, সেখানে তারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এবারে আসি আয়রন ড্রোমের ব্যাপার। দেখো, আয়রন ড্রোম এরকম একটা অ্যান্টি মিসাইল সিস্টেম যেটা কিন্তু হাইপারসোনিক মিসাইলকে প্রতিরোধ করার ক্ষমতা নেই। আর এখন আমরা যা দেখলাম যে ইরান থেকে হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে, যেটা এই আয়রন ড্রোম যে অ্যান্টি মিসাইল যে ওয়েপন সিস্টেম তাকে ভেদ করে ইসরায়েলের মধ্যে স্ট্রাইক করেছে।